সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মোমবাতি জেলে শহীদদের স্মরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাল মাঠে থাকার ঘোষণা। যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়েবানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে 7 কূটনীতিকের বৈঠক। হাসিনার বিবৃতি স্বস্তির নয়, ভারতকে বার্তা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা দায়ের, গণহত্যার অভিযোগ তদন্ত হবে ট্রাইব্যুনালে। হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে সালমান ও আনিসুল, দ্রুত বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ। দোষীদের দ্রুত শাস্তি সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়াদের স্বজনেরা এতে অংশ নেন। মাস জানতে চাইবো ইব্রাহিম কই ছিলি রে ভাই? গুলি খেলা কয়েক সেকেন্ডের মধ্যে সে ইহকাল থেকে পরকালে পদার্পণ করেছে। মেয়ে দেখে যে আসলে থানার ভিতরে 33টা পরে যায়, আমার লাশটা আমার ছেলেটা পড়ে রয়েছে। এ কান্না একজন স্বজন হারা ভাইয়ের, এ কান্না একজন সন্তান হারা পিতার। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজন ও আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া পরিবারের এমন অনেকেই বুধবার জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। লক্ষ্য নিজেদের উপর হয়ে যাওয়া অন্যায় অবিচারের প্রতিবাদ ও প্রিয় স্বজনকে ফিরে পাওয়া। বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির পথ ওরা বন্ধ করে। শহীদ পরিবারের স্বজনেরা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা স্বাধীনতা এনেছে তাদের শহীদদের মর্যাদা এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। এখন আমি চাই যে আমার ছেলের রাষ্ট্রীয়ভাবে যাতে মর্যাদা পায়। যারা এর সাথে জড়িত তাদের বিচার আওতা হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান। এই হত্যাকাণ্ডের হুকুমের আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা। যত সব স্বৈরাচারের দোষর একটা একটা করে বিশদ করে দেওয়ার মতো সমস্ত জায়গা পরিষ্কার করে তবেই আমরা নতুন দেশ করতে পারি। তারা আশা করেন নতুন বাংলাদেশ আর সিক্ত না হোক কোনো স্বজনের অশ্রু জলে, বন্ধ হোক বিচার বহির্ভূত হত্যা ও বিচারহীনতার সংস্কৃতি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে যে বিবৃতি দিচ্ছেন তা অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়। ভারতকে এমন বার্তা দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, সব শক্তিধর রাষ্ট্রই অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার দিনভর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীন সহ অন্তত 7টি দেশ ও মিশন প্রধানরা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এসব দেশের রাষ্ট্রদূতরা। ভারতীয় হাইকমিশনার জানান, 2 দেশের মানুষের স্বার্থেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় তাঁর দেশ। চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটি নাক গলাবে না। আর যুক্তরাজ্যের হাইকমিশনার জানিয়েছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পাশে থাকবে দেশটি। আমরা বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের মতোই অটুট থাকবে। আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা ছিল না। 2 দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। 2 দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। পরে সন্ধ্যায় গণমাধ্যমে কথা বলেন তৌহিদ হোসেন। বলেন, সকল রাষ্ট্রই পাশে আছে বাংলাদেশের। কমন একটা অবস্থান কিন্তু বেরিয়ে আসছে যে তারা কি চায় হলো যে, এবং আমরাও মানুষ হিসেবে চাই যেটা, সেটা হলো যে আমরা প্রতি 5 বছর অন্তর যেন আমাদেরকে লড়াই করতে না হয় যে কীভাবে ভোট দিতে হবে। বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম,
সেটাতে আপনারা বিশেষ করে যেহেতু যে পরবর্তী জেনারেশন তারা দেখিয়েছে যে তারা অনেক কিছু কনসার্ন, তারা অনেক কিছু পারে, কাজেই আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারত থেকে শেখ হাসিনার দেয়া বিবৃতি সরকারের জন্য স্বস্তির নয়। এছাড়াও দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সুখকর নয় বলেও উল্লেখ করেন তিনি। এটাকে আমি বলছি না যে আমরা হোস্টাইল অ্যাক্ট হিসেবে একেবারে সরাসরি বলছি না, কিন্তু এটা তো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, এটাই আমি তাকে বলার চেষ্টা করছি। আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সাক্ষাৎ করলেও এদিন তারা গণমাধ্যমে এড়িয়ে যান। আর সৌদি রাষ্ট্রদূত আবারও বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা দেয়া শুরু করেছে বলে জানান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। একের পর এক মন্তব্য করে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে দেশটির সহযোগিতা চেয়েছেন। এতে সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চলার আছে, আগুন দেয়। এবার পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালাবার পর এখন বিদেশ থেকে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয়। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে। এবার বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখতে ভারতের সহযোগিতা চাইলেন জয়। বলেন, ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেয়া হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের পদক্ষেপ ভুল ছিল বলেও স্বীকার করেন জয়। জয়ের একের পর এক বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। যে ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে এর তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই বক্তব্য দিয়ে জয় আবারও প্রমাণ করল দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও প্রকাশ করেন। বলেন, সজীব ওয়াজেদ জয়ের এ ধরনের বক্তব্যে দেশের প্রতি তার দায়বদ্ধতা ও প্রজ্ঞা প্রশ্নবিদ্ধ হলো। নির্বাচন হবে বাংলাদেশে, সংবিধান বাংলাদেশের, জয় বাংলাদেশের মানুষ, জয় শেখ হাসিনার সন্তান, তিনি আহ্বান জানাচ্ছেন আরেকটি দেশকে সেই দেশটি যেন ব্যবস্থা করে দেয়। এর ব্যাখ্যা কি? সজীব ওয়াজেদ জয় কি এর ব্যাখ্যা দেবেন? বাংলাদেশের মানুষ কি এই ব্যাখ্যা বুঝবে না? সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো রোড মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহবাগে অবস্থান কর্মসূচির পর পদযাত্রা, মোমবাতি প্রজ্বালন ও দোয়ার মধ্য দিয়ে বুধবারের কর্মসূচি শেষ হয়। এ সময় সহিংসতা ঠেকাতে আগামীকাল মাঠে থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এভাবে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ও মোমবাতি জ্বলে ওঠে শত শত। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজার সামনে নিহতদের স্মরণে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল দিয়ে, সেটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে বলেন, শোক দিবসের নামে সহিংসতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে, দুইটা কাজ করতে হবে। সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে। যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোনো ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা কি তাদের ষড়যন্ত্রকে সফলতা দেব? আমরা কি সকলে
ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে এই রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট বুধবার এই আদেশ দেন। উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া মামলায় র্যাবের 20 থেকে 25 জন অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে। এদিকে রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছে আদালত। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ করেন। গত 5 আগস্ট সাভারে গুলিতে নিহত 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এই অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর অভিযুক্তরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক IGP চৌধুরী আবদুল্লাল মামুন, সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান ও সাবেক DB প্রধান হারুনুর রশিদ। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হওয়া গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সচিবালয়ে সকালে সাংবাদিকদের কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানান, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করা হবে। ছাত্র জনতার বিক্ষোভে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীসহ বিভিন্ন জনের বিরুদ্ধে অসংখ্য মামলাও হয়। এসব মামলার ভবিষ্যৎ নিয়ে সচিবালয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। জানান, আগস্টের মধ্যেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ সারা দেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছে। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার নির্দেশদাতা সহ জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি। সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আগামী 10 কার্যদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা সম্পদের হিসাব চাওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় তাদের CMM কোর্টে হাজির করা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই সময় আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার চেয়ে ব্যাপক বিক্ষোভ করেন আইনজীবীরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয়। এ সময় দুজনের বিচার চেয়ে ঢাকার CMM আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয় দুজন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত বাদীর আইনজীবীর শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিকটিম যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আসামিরা তাদের পরস্পর যোগসাজশে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আইনজীবীরা সেখানে আমরা ন্যায় বিচার দাবি করছি। এর আগে নৌপথে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। আর এই 2 ব্যক্তিকে আদালতে হাজিরের মাধ্যমে হাসিনা সরকারের শীর্ষ 2 ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পোশাক প্রস্তুতকারকদেরকে জাতি পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে বিজিএমইএ নেতাদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম ও পরিচালকরা পোশাক শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2:45টার দিকে রংপুরে আবু সাইদের বাড়িতে যান বিএনপির এই শীর্ষ নেতা। সেখানে সাইদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। পরে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাইদের বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আবু সাইদ সহ শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন এই ফ্যাসিবাদ সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হলেও আগামী 5-6 মাসের তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই আশার কথা জানান তিনি। আর অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান চলমান থাকবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 4 শীর্ষ কর্মকর্তা। পরে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর। দায়িত্ব বুঝে নেয়ার আগে বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে দেখা করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে রয়েছে, এটা রাতারাতি দূর করা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন তিনি। ইকোনমিক কনটেক্সটে সবকিছুই আসতে পারে, মার্জার আসতে পারে, লিকুইডেশন আসতে পারে, রিক্যাপিটালাইজেশন আসতে পারে, ওনারশিপ চেঞ্জ আসতে পারে। দিস আর অপশনস। বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারি। বাজার সিন্ডিকেটের বিষয়টি নজরে আছে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার এই বিষয়টি পর্যালোচনা করছে। অনিয়মের ছাড় নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। না ধামাচাপা কিছুই হবে না, মানে এটা চলমান থাকবে স্যার। হ্যাঁ দেখেন, এইগুলো তো যথাবিধ একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি। আজকের না, কিন্তু অন্য দিকে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অলরেডি অ্যাকশন না। উৎপাদন বাড়িয়ে যোগান ঠিক রাখার উপর বেশি জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক সমঝোতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুধবার সিপিডির আলোচনা সভায় তারা আরও জানান, পুলিশ, নিরাপত্তা ব্যবস্থা, আইনের শাসন, স্বাস্থ্য, শিক্ষা সহ সব ক্ষেত্রেই সুসংগঠিত ও সর্বজন গৃহীত সংস্কার প্রয়োজন। রাজধানীতে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে নাগরিক সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিশিষ্টজনেরা এই আলোচনায় অংশ নেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আইনের সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে কথা বলেন তারা। বক্তারা জানান, এই গণ অভ্যুত্থানের পর যারা চক্রে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, ফৌজদারি অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের দায় বর্তায়। এদেরকে বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক সমঝোতা আনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। আমার মনে হয় একটা কাজ যেটা করতে পারে সেটা হলো একটা রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করা, পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে, সকলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, গোয়েন্দা বাহিনীর সংস্কার দরকার, যাতে আয়নাঘর ও রাজনৈতিক দলের ক্যাডারের মতো কোনো বিশেষ দল যেন না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া হচ্ছে, যতগুলো সংস্কারের কথা এখানে এসেছে, প্রস্তাবনা এসেছে, এবং আমরা আশা করছি এই সবগুলো কাজ আপনারা অন্তত শুরু করুন এবং সিস্টেমের এমন একটা সিচুয়েশন তৈরি করুন, সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম করুন যেন আপনাদের শুরু করা কাজগুলো পরবর্তী যারা আসবেন তারা যেন খারিজ করে দিতে না পারেন। আলোচকরা শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে মত দেন। এখন কিন্তু আমাদের যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি, আমাদের যে ধরনের ব্যাংকিং সেক্টরকে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যে আমাদের যে বিনিয়োগ, আমাদের যে সরবরাহ, এটা বিচ্যুতি ঘটেছে অনেক বড়, যার কারণে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। এই সংস্কার যাতে বারবার করতে না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। বৈষম্যহীন সমাজ করতে গেলে আসলে একটা নির্বাচন হবে, আরেকটা নির্বাচন পরিবর্তন হয়ে আরেক সরকার আসবে, সেভাবে হবে না। এটার একটা যেমন আইনগত দিক, রাষ্ট্রীয় কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন, তারপরে একটা চর্চারও বিষয় রয়েছে। এই উপদেষ্টা পরিষদ সফল না হলে ব্যর্থতার দায় সকলকে নিতে হবে বলে মত দেন আলোচকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত বিমান বাহিনী। যশোর বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছেন বিমান সেনারা। যশোর বিমানবন্দরের সকল ফ্লাইট সময় মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। সবার আগে দেশ এবং আমাদেরকে এই ধরনের কাজের জন্যই কিন্তু আমরা ট্যাক্স পেয়ার্স মানিতে প্রস্তুত হয়েছি। আজকে আমরা সেই দায়িত্ব পালন করব। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদেরকে দায়িত্ব দিবেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করবো। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। দেশে গুম খুনের মতো মানবাধিকার লঙ্ঘন আর সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি বলেন, গুম করে রাখার জন্য আয়নাঘরের মতো যত ঘর আছে সেখানে বন্দীদের দ্রুত ফেরত দিতে হবে এবং সব আয়নাঘর ভেঙে দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে মায়ের ডাক আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় স্বজন হারানো পরিবারের সদস্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে থাইল্যান্ডের আদালত। সংবিধান ভঙ্গের অভিযোগে ব্যাংককের সংবিধান আদালত এর রায় দেয়। তার বিরুদ্ধে অভিযোগ, একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ দিয়ে নৈতিকতা ভঙ্গ করেছেন শ্রেথা। গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রেথা থাভিসিন। আদালতের 9 বিচারপতির 5 জনই তার বিপক্ষে রায় দিয়েছেন। আদালতের এমন রায়ের কারণে আরও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল থাইল্যান্ড। এই একই আদালত গত সপ্তাহে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল প্রোগ্রেসিভ মুভ ফরওয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করে দেয়, অথচ দলটি গত বছরের সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পায়। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মোমবাতি জেলে শহীদদের স্মরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাল মাঠে থাকার ঘোষণা।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে 7 কূটনীতিকের বৈঠক, হাসিনার বিবৃতি স্বস্তির নয়, ভারতকে বার্তা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা দায়ের, গণহত্যার অভিযোগ তদন্ত হবে ট্রাইব্যুনালে। হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে সালমান ও আনিসুল, দ্রুত বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গার্মেন্টস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।